গল্পনির ইউটিউবে, যেখানে প্রতিটি গল্প আলাদা কিন্তু অনুভব একটাই। নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন গল্পনির ওয়াইটিএর সাসপেন্স স্পেশাল। আজকের গল্পটি এক অদ্ভুত অলৌকিক অভিজ্ঞতার কাহিনী। চলুন শুরু করা যাক আজকের রহস্যময় যাত্রা। আপনারা শুনছেন একটি ভয়াবহ, উত্তেজনায় ভরা রহস্য গল্প। আজকের গল্পের নাম রক্তচিহ্ন। ঘটনাটা শুরু হয়েছিল 1997 সালের এক বর্ষার রাতে, কলকাতার উপকণ্ঠে এক ছোট্ট শহর বারাসাত। সেখানে একটা পুরনো বাড়ি, যেটা লোকেরা চেনে জোড়াবাড়ি নামে। এই বাড়িতে কিছুদিনের জন্য থাকতে আসে এক নবদম্পতি, সুব্রত ও শ্রেয়া। সুব্রত একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন, আর শ্রেয়া সদ্য বিবাহিত, স্নিগ্ধ, হাসি খুশি একজন মেয়ে। জোড়াবাড়ি তাদের এক আত্মীয়র। তারা ভেবেছিল শহরের কোলাহল থেকে দূরে এখানে কিছুদিন নিঃশব্দে থাকা যাবে। কিন্তু তাদের আগমনের ঠিক একদিন পর থেকেই ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। প্রথম রাতেই শ্রেয়া অনুভব করে কেউ যেন জানালার বাইরে দাঁড়িয়ে তাকিয়ে আছে। বৃষ্টি পড়ছিল মুষলধারে, বিদ্যুৎ চমকাচ্ছিল। সে সাহস করে পর্দা সরিয়ে দেখে কেউ নেই, কিন্তু জানালার কাঁচে একটা আঁচড়ের দাগ, একটা লম্বা তীক্ষ্ণ নখের রেখা। পরদিন সকালে সুব্রত ওকে বলে, আরে এসব ভাবনা বাদ দাও, পুরনো বাড়ি, ইঁদুর বেড়ালো হতে পারে। শ্রেয়া চেষ্টা করেছিল ভুলে যেতে, কিন্তু পরের রাত ঘুমের মধ্যে শ্রেয়া হঠাৎ কেঁপে উঠে চিৎকার করে উঠে। সে বলে, সুব্রত, কেউ আমার গলার উপর বসেছিল, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। সুব্রত আলো জ্বালায়, ঘরে কেউ নেই, কিন্তু বালিশের পাশে এক ফোঁটা লাল রঙের দাগ, রক্ত। সুব্রত এবার ঘাবড়ে যায়। তারপর সে জানতে চায় এই বাড়ির ইতিহাস। পড়শিদের থেকে যেটুকু জানা গেল, এই বাড়িতে অনেক বছর আগে খুন হয়েছিল এক মহিলা। তার নাম ছিল কুন্তলা। লোকমুখে শোনা যায়, স্বামীর পরকীয়ার খবর পেয়ে সে নিজেই নিজের গলায় ছুরি চালিয়েছিল, আর সেই রাতেই তার রক্ত মিশে গেছিল বালিশে। শোনা যায় সে এখনো ফিরে আসে সেই ঘরে যেখানে তার ভালোবাসা শেষ হয়েছিল বিশ্বাসঘাতকতায়। শ্রেয়া যতই চাইছিল মানসিকভাবে স্থির থাকতে, ততই তার শরীর খারাপ হতে লাগলো। তৃতীয় রাতে সুব্রত জেগে উঠে দেখে শ্রেয়া ঘরের এক কোণে দাঁড়িয়ে চুপচাপ একটা দেয়ালের দিকে তাকিয়ে আছে। তার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো আওয়াজ নেই। সুব্রত ধীরে ধীরে এগিয়ে যায়। শ্রেয়া, কি করছো? শ্রেয়া ঘুরে তাকায়। তার চোখ দুটো লাল, ঠোঁটে এক অদ্ভুত হাসি। সে বলে, ও আমাকে ডেকেছে, আমি চলে যাচ্ছি। তারপর হঠাৎ করে সে বেডরুম থেকে দৌড়ে ছাদে উঠে যায়। সুব্রত পেছনে দৌড়ালেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শ্রেয়া ছাদ থেকে লাফিয়ে পড়ে। তার হাতটা ছিঁড়ে গেছিল, গাল ছিল রক্তে ভাসা, আর ঠোঁটে তখনও সেই অদ্ভুত হাসিটা। শেষবার সে বলেছিল, আমি ওকে দেখতে পেয়েছিলাম, ও এসেছিল। পুলিশ রিপোর্টে বলা হয় মানসিক অবসাদে আত্মহত্যা। কিন্তু সুব্রত জানে ওটা শুধুই অবসাদ ছিল না, ওটা ছিল কুন্তলার প্রত্যাবর্তন। আজও কেউ কেউ বলে বৃষ্টির রাতে জোড়াবাড়ির জানালায় একটা মুখ দেখা যায়, একটা লাল ঠোঁট, একজোড়া রক্তবর্ণ চোখ, আর বালিশে সেই পুরনো রক্তচিহ্ন। শ্রেয়ার মৃত্যুর পর সুব্রত মানসিকভাবে ভেঙে পড়ে। সে ছুটি নিয়ে চলে যায় পুরুলিয়া, একেবারে শহর থেকে অনেক দূরে। কিন্তু সেই ভয়, সেই রাতের স্মৃতি তাকে ছাড়ে না। একদিন তার হাতে এসে পৌঁছায় এক চিঠি। প্রেরক নাম নেই। তাতে লেখা, তোমার স্ত্রী যা দেখেছিল তা কল্পনা ছিল না, সত্য লুকিয়ে আছে জোড়াবাড়ির পিছনের সে পুরনো কুঁয়োয়। সুব্রতর গা কাঁপে। সে ভাবে, কে লিখেছে চিঠিটা?
কুয়োয় কি আছে? সত্যি জানার ইচ্ছায় সে আবার ফিরে যায় জোড়াবাড়িতে। এইবার সে একা নয়, সে সঙ্গে নিয়ে আসে একজন প্রাইভেট ইনভেস্টিগেটর, দীপক সেন। দীপক বললেন, ভূতের কথা আমি মানি না, কিন্তু কিছু ঘটনা জাস্টিফাই করা যায় না, তাই চোখ কান খোলা রাখি। তারা দুজনে সেই বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি করতে শুরু করে। জানতে পারে বছর 20 আগে এক মহিলা, কুন্তলা ছাড়া আরেকজন থাকতেন ওই বাড়িতে। তার নাম ছিল মীনাক্ষী। গোটা গ্রামে তাকে বলা হতো নিশির মা। তার হঠাৎই মৃত্যু হয়েছিল। কেউ বলে আত্মহত্যা, কেউ বলে খুন। কিন্তু সবচেয়ে আশ্চর্য, সেই মৃত্যুর পর থেকেই শুরু হয়েছিল রক্তচিহ্ন রহস্য। সুব্রত ও দীপক ঠিক করেন রাতে কুয়োর কাছে বসে নজর রাখবেন। রাত 2টো, চারিদিক নিস্তব্ধ। তখনই হঠাৎ কুয়োর ভিতর থেকে আসে এক কাঁদো কাঁদো নারী কণ্ঠ। ও ফিরে আসবে, আমি কথা দিয়েছিলাম। সুব্রত এগিয়ে যায়। দীপক বাধা দিতে চায়, কিন্তু সুব্রত থামে না। সে দেখে কুয়োর গায়ে লাল রঙের এক ছিলটে চিহ্ন, ঠিক বালিশের সেই রক্তচিহ্নের মতো। সে বলেই ফেলে, এই সেই চিহ্ন, এইটাই ফিরে ফিরে আসে। ঠিক তখনই হঠাৎ একটা তীব্র ঠান্ডা হাওয়া, আর কুয়োর ভেতর থেকে ওঠে এক মহিলা। তার মুখটা ফ্যাকাশে, চোখ দুটো খোলা, আর ঠোঁটে সেই অদ্ভুত হাসি। শুকনো শরীর, কুন্তলার মুখ, কিন্তু চোখ দুটো পুড়ে যাওয়া মতো। সে বলে, আমি কথা রেখেছিলাম, এবার তুই। তারপর ঘোর অন্ধকার। সকালে যখন দীপকের জ্ঞান ফেরে, সে দেখে সুব্রত কোথাও নেই। পাশে পড়ে আছে সেই চিঠিটা, আর চিঠির নিচে লেখা, এখন আমার প্রতিশোধ পূর্ণ হলো। যে বিশ্বাসঘাতকতা শুরু হয়েছিল প্রেমে, শেষ হলো রক্তে। এই বাড়ি যেন শুধুই একটা পুরনো কাঠামো নয়, বরং জীবন্ত হয়ে উঠেছে রাগ, প্রতিশোধ আর ভয়ের এক অসমাপ্ত কাহিনীতে। সুব্রত এক চিঠি পেয়ে ফিরে যায় জোড়াবাড়িতে। সুব্রতর মৃত্যুর পর দীপক সেন সিদ্ধান্ত নেন, এই রহস্যের জট খুলতেই হবে। তিনি প্রথমে খুঁজতে শুরু করেন গ্রামের পুরনো নথি, জমির দলিল, স্থানীয় পুলিশের রেকর্ড। কিছু একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু হঠাৎ এক আশ্চর্য তথ্য উঠে আসে। এই জোড়া বাড়ি আগে ছিল 2 জমিদারের মালিকানায়। 2জন ভাই, অনন্ত ও নিরঞ্জন চৌধুরী। দুজনেই ছিলেন অসম্ভব ক্ষমতাশালী, কিন্তু দুর্দান্ত প্রতিদ্বন্দ্বী। অনন্তের স্ত্রী ছিল কুন্তলা, আর নিরঞ্জনের প্রেমিকা মীনাক্ষী। সেই মীনাক্ষীর ওপর কুন্তলার সন্দেহ ছিল, কারণ তিনি বিশ্বাস করতেন তার স্বামী অনন্ত আর মীনাক্ষীর মধ্যে কিছু একটা আছে। এক রাতে হঠাৎ কুন্তলা নিখোঁজ হয়ে যায়। 2 দিন পর তার দেহ পাওয়া যায় বাড়ির পেছনের কুয়োয়। সেই ঘটনার পরই শুরু হয় ভয়ঙ্কর কিছু, যা গ্রামের মানুষ বলতে সাহসও করত না। কিন্তু দীপক এবার বুঝতে পারে, যেটাকে আত্মহত্যা বলা হচ্ছিল সেটা ছিল খুন, আর সেই খুনের সাক্ষী ছিল কুয়োর জল। সেই রাতে দীপক আবার যায় সেই কুয়োর কাছে, কিন্তু এবার সে একা যায় না। সঙ্গে থাকে একজন প্যারানর্মাল রিসার্চার, ঋদ্ধি সেন। ঋদ্ধি বলে, এই ধরনের আত্মা যে অন্যায়ভাবে মারা যায়, তারা পূর্ণচক্রে ফেরে না যতক্ষণ না প্রতিশোধ সম্পূর্ণ হয়। তখনই দীপকের মনে পড়ে, সুব্রতর দাদু ছিলেন সেই অনন্ত চৌধুরীর ভাই নিরঞ্জনের নাতি, মানে মীনাক্ষীর বংশধর। আর শ্রেয়া, সে ছিল কুন্তলার আত্মীয় মায়ের দিক থেকে। এখন সব পরিষ্কার। কুন্তলার আত্মা শ্রেয়ার শরীরে প্রবেশ করে, প্রতিশোধ নেয় পুরনো রক্তের। শ্রেয়া নিজের অজান্তেই হয়ে উঠেছিল প্রতিহিংসার বাহক।
আর সুব্রত, সে ছিল সেই রক্তশোধের শেষ শিকার। কিন্তু এরপর ঋদ্ধি ও দীপক সিদ্ধান্ত নেয় এই অভিশপ্ত আত্মাকে চিরতরে বিশ্রাম দিতে হবে। তারা ওই পুরনো বালিশ, সেই চিঠি আর কুন্তলার ছবি মিলে একটা রিচুয়াল করে। মধ্যরাত্রে তারা কুয়োর সামনে দাঁড়িয়ে পবিত্র আগুন জ্বালায়। আর তখনই অন্ধকারে দেখা যায় এক মহিলা ধীরে ধীরে এগিয়ে আসছে। সে কুন্তলা, চোখ দুটো ভেজা, ঠোঁটে শান্ত একটা হাসি। সে বলে, আমি শেষ পর্যন্ত নিজেকে প্রমাণ করতে পেরেছি। আমি শুধু চাইছিলাম কেউ জানুক আমি খুন হয়েছিলাম। তারপর ধীরে ধীরে সে মিলিয়ে যায়। একটাও শব্দ নেই, হাওয়ার একটা ঝাপটা বয়ে যায়, আর চিরতরে নিঃশব্দ হয়ে যায় রক্তচিহ্নের গল্প। আজ জোড়াবাড়িতে কেউ থাকে না, কিন্তু কেউ কেউ বলে বৃষ্টির রাতে ওই বাড়ির কুয়োর পাশে এক মহিলা দাঁড়িয়ে থাকে, চুপ করে, শান্ত মুখে, কারণ তার প্রিয় মানুষ আজও জানে না সে নিজেও নির্দোষ ছিল কিনা। আবার ফিরব এক নতুন অন্ধকার, এক নতুন রহস্য নিয়ে। আপনারা শুনছিলেন গল্পনির ওয়াইটির ভয়ানক গল্প রক্তচিহ্ন এপিসোড 1। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আমরা আবার আসব নতুন এক ছায়া নিয়ে, নতুন এক অন্ধকার নিয়ে।